আমার স্বামী রাসেল যখন তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে বাসায় ঢুকলো, আমি একটু অবাক হলাম না। মোটামুটি 3 বছর ধরেই আমি তার বিয়ের গুঞ্জন শুনছি। ব্যাপারটা যে সত্যি তা বুঝতে পেরে আব্বা আম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে চলে গেছেন। তারা তাদের ছেলের এই কাজ কিছুতেই মেনে নিতে পারেননি। আমি যদি তাদের সাথে যেতে পারতাম, কিন্তু আফসোস তাদের নিজেদেরই এখন দিন চলে না, তার মধ্যে আমি আবার বোঝা হয়ে যাব। তাই সিদ্ধান্ত নিলাম একমাত্র মেয়ে রিনিকে নিয়ে যত কষ্টই হোক না কেন এখানেই থাকব। রাসেলের মুখ দেখলাম হাসি হাসি, তোমার সন্তান সম্ভবা। বিয়েটা যে গুঞ্জন ছিল না এটা পরিষ্কার। আমি কিছুটা পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। রিনি বারবার প্রশ্ন করতে থাকলো, ওই আন্টিটা কে? রাসেলের এরকম হাসি হাসি চেহারা আরও একবার আমি দেখেছিলাম যখন রিনি ছিল আমার পেটে। আদরের কমতি ছিল না, সব আদর উড়ে গেল যখন মাত্র 7.5 মাসে আমার প্রসব বেদনা উঠল। আমার যখন জীবন মরণ দশা, শিক্ষিত ছেলে হয়েও রাসেল একটাই প্রশ্ন করেছিল, বিয়ের 7.5 মাসে বাচ্চা হয় কি করে? এই বাচ্চা নিশ্চয়ই আমার না। ডাক্তার ম্যাম ধমক দিয়ে তাকে বের করে দিয়েছিলেন। তিনি আমাকে বাঁচাতেই তখন ব্যস্ত। রাসেলের মতো শিক্ষিত গাধাকে কাউন্সেলিং করা তখন তার পক্ষে সম্ভব ছিল না। আর এই যুগের একটা ছেলে এই ধরনের অবান্তর কথা বললে যে কারো রেগে যাওয়া স্বাভাবিক। তারপরেও রিনির জন্মের পর ডাক্তার তাকে বুঝিয়ে বলেছিলেন যে রিনি প্রিমেচিউর বেবি। কিন্তু কে কার কথা শুনে? রাসেলের মাথায় কি ঢুকেছিল কে জানে। সে এক নাগারে বলে চলছিল, এই সন্তান আমার না। নিষ্প্রাণ চোখে চেয়ে দেখেছিলাম শ্বশুর আব্বা তাকে একটা থাপ্পড় মেরেছিলেন। পুরনো যুগের মানুষ হয়ে তাদের অন্তরটা ছিল আধুনিক। আচ্ছা, রাসেল কি সত্যি সত্যি বোঝেনি নাকি ইচ্ছে করে এমনটা করছে? কারণ আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বিয়েতে নাকি ওর মত ছিল না, পরে শুনেছিলাম আমি। কিন্তু ভয়ঙ্কর শকড হলাম যখন রিনিকে একবার কোলে পর্যন্ত নিল না ও। আমি একদিন না পেরে ডিএনএ টেস্টের কথা তুলেছিলাম। বিনিময়ে ঠাস করে একটা থাপ্পড় ছাড়া কিছুই জোটেনি। এরপর কেটে গেছে প্রায় 3.5 বছর। আমরা একই বাড়িতে থাকি, কিন্তু আলাদা রুমে। আমি আমার মেয়েকে নিয়ে থাকি। রাসেল রাতভর কারো সাথে গল্প করে, ফোনে চ্যাটিং করে, হাসাহাসি করে। আমি শুনেও না শোনার ভান করি, রোবটের মতো। কোনো উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা নিজেই তো ভাইয়ের সংসারে বোঝা। চাকরির বয়সসীমাও শেষ হয়ে গেছে। কোনো মূলধন নেই যে নিজে ব্যবসা শুরু করব। আসলে কিছুই নেই আমার একমাত্র মেয়ে ছাড়া। আমার পুতুলটার কাজল কালো চোখের দিকে তাকালে ভয়ঙ্কর মায়ায় আমি ডুবে যাই। এই চোখ দেখেও রাসেল কি করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় আমি বুঝতে পারি না। রিনির মনে এখন হাজার প্রশ্ন উদয় হয়। সবার বাবা এত আদর করে, ওর বাবা কেন করে না? আমি নির্বাক থাকি, কি উত্তর দিব মেয়েকে? তবুও মাঝে মাঝে জোরাজুরিতে বলি, সবাই তো আর একরকম হয় না। এখন তুমি বড় হচ্ছ, আস্তে ধীরে সব জানবে, বুঝবে। রিনি গালে হাত দিয়ে শোনে, মায়ের কষ্টটা সে এখন একটু একটু করে বুঝতে শিখেছে। স্কুলে যেবার আমার আদরের পুতুলটা প্রথম হলো, দৌড়ে গিয়ে বাবাকে রিপোর্ট কার্ড দেখালো। রাসেল শুধু রিপোর্ট কার্ডটা ছুঁড়েই মারেনি, রিনিকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আবার মারতে যখন উদ্যত হলো, আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে জাপটে ধরলাম। আমার পিঠে প্রচণ্ড একটা আঘাত পেলাম। ভাবলেই শিউরে উঠলাম, আমার মেয়েটা না ধরলে এই আঘাতটা তার ওই ছোট্ট শরীরে লাগতো। কি করে পারে সব রাসেল? কিছুদিন পর তোমার একটি পুত্র সন্তান হলো। রাসেলের সে কি আনন্দ! পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। কোল থেকে বাচ্চাটাকে নামাচ্ছে না। আমি আর চোখে দেখি না রাসেলকে, না রিনিকে। ওর চোখে চোখে যেমন একটা তহবিহ্বল অনুভূতি, অনেকটা ব্যাখ্যাতীত, যেন আমায় নিয়ে কেন বাবা এমন করে না। আমি যতটা সম্ভব রিনিকে দূরে রাখি, মেয়ের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি, যদিও টাকার জন্য সেই রাসেলের কাছেই হাত পাততে হয়। মামুনি, বাবা কেন আমায় আদর করে না? ওই ছোট্ট বাবুটাকে কত আদর করে। আমি বিষণ্ণ হয়ে মেয়ের দিকে তাকাই। চলো না মামুনি, আমরা বাবুটাকে অন্য কোথাও দিয়ে আসি, তাহলে বাবা আমাকে ওর মতো আদর করবে। আমার বুক ফেটে যায়, চোখে কোনো বাধা মানে না, অঝরে পানি ঝরে। এভাবেই কেটে গেল প্রায় 2.5 বছর। এক বিষণ্ণ সন্ধ্যায় বসে বসে আমাদের বিয়ের ছবিগুলো দেখছিলাম। মলিন ঝাপসা স্মৃতি। এই 2.5 বছরে আমাদের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। বাইরের মানুষের কাছে এখন আমি কাজের মহিলা।
মামনি, তুমি কি করছো? নিষ্প্রাণ কণ্ঠে বলে আমার ছোট্ট রিনি। আমি কোনো মতে চোখের পানি সামলে বললাম, কিছু না মা, এমনি বসে আছি। কিছু বলবে তুমি আম্মু? জানো মামনি, ছোট ভাই ছাদ থেকে পড়ে গেছে। কি? আমার অন্তরাত্মা কেঁপে উঠল। তুমি কি করে জানলে? বারে, আমরা একসাথে খেলছিলাম তো, নিচে উকি মারতে গিয়ে পড়ে গেছে। আমি অপলক দৃষ্টিতে আমার শিশুকন্যার দিকে তাকিয়ে থাকলাম। কি নির্ভীকভাবে এত কঠিন একটা কথা বলছে! ও কি জানে না এর ফল কি হবে? সত্যি করে বলো তো মা, তুমি কি ওকে ধাক্কা দিয়েছো? আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। না মামনি, ও নিজেই পড়ে গিয়েছে। বাবা এখন আমাকে ভাইয়ের মতো আদর করবে, কোলে নিয়ে স্কুলে যাবে, দোকানে গিয়ে চকলেট কিনে দেবে, তাই না মামনি? দিনে দিনে ওর প্রতি রাসেলের অবহেলা থেকে ছোট্ট মন অবচেতনভাবে এটাই কল্পনা করে নিয়েছে যে ভাই না থাকলে বাবা হয়তো তাকে ভালোবাসবে আর মমতায় জড়িয়ে রাখবে। কিন্তু সত্যিটা যে তা না, তা এ শিশুমন কিভাবে বুঝবে? তার ঠিক 5 মিনিটের মধ্যে রাসেলের হিংস্র কণ্ঠ ভেসে আসলো। দরজা খোল, তোর ওই জারজ সন্তানকে আজকে আমি টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। তোমার আর্তনাদ আর রাসেলের চিৎকারে আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি জাপটে ধরে বসে থাকলাম আমার রিনিকে, আমার আদরের পুতুলকে।